আমার বোনের শ্বশুরবাড়ির লোকেরা রাতে আমার ঘরে এসে আমার সাথে যা করেছে তা করেছে। তোমার আত্মা কেঁপে উঠবে। তোমার মেশিন জল পাম্প করা শুরু করবে। তোমাকে কায়িক শ্রম করতে বাধ্য করা হবে। তাই গল্পটি মনোযোগ সহকারে শুনো। আমার গর্ভবতী বোন প্রসবের শেষে আমাকে তার শ্বশুরবাড়িতে ডেকেছিল নিজের যত্ন নেওয়ার জন্য। কিন্তু আমার জামাই সেই সময় আমার উপর জোর করার চেষ্টা করেছিল। আমি ভয় পেয়ে আমার বোনকে সবকিছু বলেছিলাম। কিন্তু আমার বোন আমাকে বলেছিল যে তোমাকে এই কাজগুলি করতে হবে। বাইরের লোকের কষ্ট তোমার নিজের লোকের কষ্টের মতো এতটা কষ্ট দেয় না। আমার সাথেও এরকম কিছু ঘটেছে। এটি এমন একটি গল্প যা তোমার শরীরের লোম খাড়া করে দেবে। আমার ধ্বংসের পিছনে কোনো বাইরের লোক ছিল না। আমার গল্পের উদ্দেশ্য হলো তোমাকে বলা যে তুমি সব বিষয়ে সতর্ক থাকবে। আমার নাম নিপা। আমরা 2 বোন। আমার বড় বোন নীলার বিয়ের সময় আমার বয়স ছিল মাত্র 4 বছর। আমাদের 2 বোনের বয়সের মধ্যে খুব বেশি পার্থক্য ছিল না। কিন্তু আমার দিদি আমার একমাত্র বোন ছিল এবং সেই কারণেই তার বিয়ের সময় আমার অবস্থা খুব খারাপ ছিল। আমার জামাই আশিক আমাকে ছেড়ে চলে যাওয়ার পর আমি কেঁদে কেঁদেছিলাম। সে আমাকে আদরের সাথে তার পাশে বসিয়ে আমার হাত ধরে জিজ্ঞাসা করতে লাগলো যে নিপার সাথে তাদের কি সম্পর্ক। সে আসল গৃহিণী। তুমি যখন ইচ্ছা আমাদের বাড়িতে আসতে পারো। জামাই বাবুর কাছ থেকে এই কথা শুনে আমি খুব খুশি হয়েছিলাম। দিদি বিয়ে করে অন্য শহরে চলে গেল। আশিক জামাই বাবু বলতে লাগলো যে তুমি যখনই তোমার বোনের বাড়িতে আসবে আমি নিজেই তোমাকে আমাদের শহরে নিয়ে যাব। দিদি বিদায় জানিয়ে চলে গেল, কিন্তু আমার মনে এই ইচ্ছা ছিল যে আমি কখন আমার বোনের বাড়িতে যাব এবং অনেক মজা করব। দিদির বিয়ে 1 বছর আগে হয়েছিল, কিন্তু আমি তার শহরে যেতে পারিনি। পুরো 1 বছর পর দিদি আমাদের বাড়ির কাছে এসে বেড়াতে এসেছিল এবং আশিক জামাই বাবু তার সাথে ছিল। সে খুব ভালো মানুষ ছিল এবং আমাকে খুব ভালোবাসত। যতক্ষণ সে আমাদের বাড়িতে ছিল সে আমার আগে আগে যেত। সে আমার খুব যত্ন করত। সে আমাকে অনেক উপহার এনে দিত। আমার কোনো ভাই ছিল না, তাই তার প্রতি আমার খুব ভালোবাসা ছিল। আমাদের সাথে 1 সপ্তাহ কাটানোর পর দিদি তার শ্বশুরবাড়িতে ফিরে গেল। 1 মাস পর আপু আবার ফোন করল, কিন্তু দিদি খুব চিন্তিত ছিল এবং তার মাকে বলছিল যে সে গর্ভবতী এবং সে অন্য শহরে যেতে পারবে না কারণ সে প্রচুর বমি করছিল এবং ডাক্তার তাকে বিশ্রাম নিতে বলেছে। এই কথা শুনে আমার মাও চিন্তিত হয়ে পড়ল। আমার বোনের মনে হচ্ছিল যেন আমার মা এখনো বেঁচে আছেন। তিনি আমার বোনকে অনেক ভালোবাসতেন। যখন আমার মা আমাদের বাড়িতে এসে আমার বোনকে থাকতে বললেন, তখন আমার বোন বলল আশিক তাকে একা রেখে যেতে পারবে না। যদি আমার বোন এখানে আসতো তাহলে আশিক জামাইবাবু এবং তার বাবার অনেক সমস্যা হতো। আর যাই হোক, এটা 1 বা 2 মাসের ব্যাপার নয়, 9 মাস বাকি আছে। আমার বোনের কাছ থেকে এই কথা শুনে মা বললেন, চিন্তা করো না, আমি নিপাকে তোমার কাছে পাঠাচ্ছি। যদি আমার বোন চলে যায় তাহলে তোমার মন ভালো হয়ে যাবে এবং নিপা তোমার ঘরের কাজে তোমাকে সাহায্য করতে পারবে। মায়ের কাছ থেকে এই কথা শুনে আমার বোন খুব খুশি হয়ে বলল যে নিপাকে একা পাঠাতে হবে না। আমি আশিককে বললাম, আমি অনেক দিন ধরে এই সুযোগের জন্য অপেক্ষা করছিলাম এবং সেখানে যাওয়ার জন্য অনেকবার প্রার্থনা করেছি। তাই আমি তৎক্ষণাৎ খুশি হয়ে আনন্দের সাথে জিনিসপত্র গুছিয়ে নিলাম। আমি মাসি হতে পেরে খুব খুশি হয়েছিলাম। 2 দিন পর জামাইবাবু আমাকে নিতে এলেন এবং আমি অন্য শহরে আমার বোনের বাড়িতে চলে গেলাম। আমার বোনের শ্বশুর বাড়িতে কেবল আশিক জামাইবাবু এবং তার শ্বশুর ছিলেন, তাই সেখানে থাকতে আমার কোনো সমস্যা হয়নি। আমার শাশুড়ি এবং আমার শাশুড়ির বাড়িতে কোনো সমস্যা হয়নি। আমার শাশুড়ি আমাকে দেখে খুব খুশি হয়েছিলেন। আমার শাশুড়ি ইতিমধ্যেই আমার জন্য আমার প্রিয় খাবার তৈরি করে রেখেছিলেন। সে আমাকে থাকার জন্য সামনে একটা ঘর দিয়েছিল। যখন আমি তার শ্বশুরকে স্বাগত জানাতে তার বাড়িতে যাই, তখন আমি তার অদ্ভুত আচরণ দেখতে পাই। আমি একজন অসুস্থ লোককে বিছানায় শুয়ে থাকতে দেখি। আমাকে দেখে সে অদ্ভুত কথা বলতে শুরু করে। আমার শ্বশুর আমার হাত ধরে তার শ্বশুরবাড়ি থেকে আমাকে বের করে আনে এবং বলতে শুরু করে যে তার শ্বশুর অনেক বছর ধরে অসুস্থ, তাই মাঝে মাঝে সে উল্টো কথা বলতে থাকে। আমার আর তার বাড়িতে যাওয়া উচিত নয় এবং আমার সেখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমার শ্বশুর তার বিয়েতেও আমাদের বাড়িতে আসেনি। আশিক জামাই বাবুর সাথে আমার শ্বশুরের সম্পর্ক আমার বাবার এক বন্ধু আমার দিদির সাথে পরিচয় করিয়ে দেয়।
এই প্রথম আমার শ্বশুরের সাথে দেখা হয়েছিল এবং সত্য হলো আমি তার শ্বশুরের সাথে দেখা করেছি এবং এটি খুব অদ্ভুত ছিল। আমি দিদির বাড়িতে এসে খুব ভয় পেয়েছিলাম। আমি তার শ্বশুর বাড়িতে গিয়েছিলাম 2 দিন হয়ে গেছে। আশিক দুলাভাই আমার খুব যত্ন নিতেন এবং দিদির শরীর ভালো না থাকায় দিদি বেশিরভাগ সময় বিছানায় শুয়ে কাটাতেন। আমি পুরো বাড়ির দেখাশোনা করতাম, কিন্তু একদিন এমন কিছু ঘটে যা আমাকে অসুস্থ করে তোলে। রাতের খাবারের পর রান্নাঘর পরিষ্কার করে যখন আমি ঘরে ফিরে এলাম, তখন ভাবলাম স্নান করে নেব। এত গরম ছিল যে আমার গা ঘামছিল। আমি আমার ঘরের বাথরুমে স্নান করতে গেলাম। কিছুক্ষণ পর মনে হলো কেউ আমাকে দেখছে। প্রথমে ভেবেছিলাম এটা আমার দোষ, কিন্তু হঠাৎ যখন আমার চোখ বাথরুমের জানালায় পড়ল, তখন আমি অবাক হয়ে গেলাম। সেখানে আমি দেখলাম একটা ছায়া আমাকে দেখছে। আমার বিশ্বাস হলো কেউ আমাকে লুকিয়ে দেখছে। আমি পুরোপুরি ভয় পেয়ে গেলাম। আমি তাড়াতাড়ি জামাইবাবু কাপড় পরে বাইরে দৌড়ে বেরিয়ে গেলাম। যখন আমি দিদির ঘরে গেলাম, দিদি আর জামাইবাবু বিছানায় আরামে ঘুমাচ্ছিলেন। তাড়াহুড়োয় আমি তাদের দরজায় টোকা দিতে ভুলে গিয়েছিলাম। এখন তাদের একসাথে দেখে আমার লজ্জা লাগলো। জামাইবাবু উঠে বসলেন এবং বললেন, ভেতরে এসো নিপা। দরজায় দাঁড়িয়ে তুমি কি করছো? আমি বুঝতে পারছিলাম না কি করব। আমি কিভাবে তাকে বলবো যে বাথরুমের জানালা দিয়ে কেউ আমাকে দেখছে? আমার মনে হলো যেন আমি একটা ছায়া দেখেছি। মনে হচ্ছে আমি তাকে এইমাত্র বলেছি। আমি দিদিকে জিজ্ঞাসা করতে এসেছিলাম দিদি কি দুধ খেতে চায়। দিদি বলল, তুমি আরাম করো, বাকিটা আমি করব। দিদির ঘর থেকে বেরিয়ে আমার ঘরে ঢুকতেই দেখি দিদির শ্বশুর বারান্দা দিয়ে তার ঘরে যাচ্ছেন। তিনি আমার দিকে অদ্ভুতভাবে তাকালেন এবং বললেন, তুমি খুব সুন্দর, নিজের যত্ন নিও। কিন্তু এই কথা শুনে আমার রাগ হয়ে গেল। আমি ভাবতেও পারিনি যে সে আমাকে এমন কথা বলবে। আমি ভয় পেয়ে আমার ঘরে চলে গেলাম। আমি সারা রাত জেগেছিলাম এবং এইসব ভেবে রাত কাটিয়েছিলাম। দিদি বলেছিল যে তার শ্বশুর সম্পূর্ণ অসুস্থ এবং ঘর থেকে বেরোতেও পারছে না। তাহলে এত দেরিতে সে কিভাবে বারান্দায় গেল এবং কি করছিল? এটা খুবই অদ্ভুত ছিল। এটা আমাকে অনেক ভাবতে বাধ্য করেছিল। বাথরুমের জানালার কাছে যা ছিল তা কি আমার কল্পনা নাকি সত্যিই আমার কল্পনা? এটা কি দিদির শ্বশুর ছিল না? এই প্রশ্নটি আমাকে পাগল করে দিচ্ছিল। আমি সে সম্পূর্ণভাবে পিছু হটে আমার ঘর থেকে পালিয়ে গেল। আমি তখনও কিছুই দেখতে পাচ্ছিলাম না। খুব অন্ধকার ছিল। আমি দেয়াল ধরে দিদির ঘরে গেলাম। আমি যখন গিয়ে দিদিকে ফোন করলাম, দিদি আমাকে বলতে শুরু করলো, নিপা, চিন্তা করো না, আশিক লাইট ঠিক করতে গেছে। মাঝে মাঝে আমাদের ঘরে বিদ্যুৎ চলে যায়। আশিক শীঘ্রই ঠিক করে দেবে। সে তার মোবাইল ফোনে টর্চ জ্বালিয়ে দিল। আমার সাথে মোবাইল ফোনও ছিল না। আমি দিদির পাশে বসে কাঁদতে লাগলাম। কিছুক্ষণ পর আলো জ্বলে উঠল। দিদি বলতে শুরু করলো, তুমিও পাগল। যদি অন্ধকারে ভয় পাও তাহলে আমার কি করবে? দিদি বলল, এটা এমন নয়, আমার ঘরে কেউ ছিল। আমার কথা শুনে দিদি জোরে হাসতে শুরু করল। আশিক আমার সাথে আমার ঘরে ছিল। আমার শ্বশুর ঘর থেকে বেরোতেও পারছেন না। তুমি অন্ধকারে ভয় পাও, এটা কোনো ব্যাপার না। আমি জানি না কিভাবে দিদিকে বিশ্বাস করাবো যে আমার ঘরে সত্যিই কেউ আছে। কিন্তু কে ছিল? আমি বুঝতে পারছিলাম না। যদি আশিক দিদির শালকের সাথে থাকে, তাহলে আমার ঘরে কে আছে? প্রথমে কেউ বাথরুমের জানালার কাছে তাকিয়েছিল এবং এখন ঘরের ভেতরে কেউ একজন ছিল। আমার ভয় লাগছিল। আমি কেবল দিদির শ্বশুরের কথা ভাবছিলাম। আমি আলো ঠিক করে দিলাম। আশিক দাদা ঘরে এসে আমাকে দেখে বলল, নীলা, আমি তোমাকে আগে বলেছিলাম যে সে অন্ধকারে ভয় পাবে, তার কাছে যাও। দিদি জামাই বাবুকে বলতে শুরু করলো, খুব অন্ধকার। যদি আমি পড়ে যেতাম তাহলে আমি কিভাবে জানতাম যে সে এত ভয় পাবে? আমি তাদের দুজনকেই বললাম, আমার জন্য চিন্তা করো না, আমি ঠিক আছি এবং এখন আমি আমার ঘরে গিয়ে ঘুমাবো। আমি চাইনি দিদি খুব বেশি চিন্তা করুক, কারণ আমার মা বলেছিলেন যে ডাক্তার দিদিকে টেনশন করতে নিষেধ করেছেন। আমি ভয় পেয়ে আমার ঘরে গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ করে বিছানায় শুয়ে পড়লাম। আমি একদম ঘুমাতে পারছিলাম না। আমি ভাবছিলাম যে সে কোনো না কোনো অজুহাতে বাড়ি চলে যাবে। এটা সব মিথ্যা ছিল। আমার এই ব্যাপারটাতে পূর্ণ বিশ্বাস ছিল। কেউ আমার একাকিত্বের সুযোগ নেওয়ার চেষ্টা করছে। পরের দিন আশিক দাদা দুপুরে অফিস থেকে কোনো কাজের জন্য বাড়ি ফিরে এলেন।
সেই সময় দিদি ওষুধ খেয়ে তার ঘরে নিশ্চিন্তে ঘুমাচ্ছিলেন এবং আমি রান্নাঘরে খাবার তৈরি করছিলাম। তিনি আমাকে পিছন থেকে জড়িয়ে ধরলেন। আমি তার কাছ থেকে এই আচরণ মোটেও আশা করিনি। আমি ভয় পেয়ে গেলাম এবং তার হাত থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করলাম। আমার গলা আটকে গেল এবং আমি কিছুই বলতে পারলাম না। কিন্তু ছেড়ে দেওয়ার পরিবর্তে আশিক আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল এবং বলতে শুরু করল যে তুমি খুব সুন্দর। আমি তার হাত থেকে নিজেকে মুক্ত করার জন্য খুব চেষ্টা করে রান্নাঘর থেকে দৌড়ে বেরিয়ে গেলাম। তারপর আশিক বলতে শুরু করল যে তুমি স্নান করার সময় খুব সুন্দর দেখাচ্ছে এবং আমার মোবাইলে তোমার ভিডিও আছে। বাবুর এই কথাগুলো আমার দম বন্ধ করে দিচ্ছিল। আমি ভাবতেও পারিনি যে এই লোকটি এত নোংরা মানুষ। আমি কাঁদতে কাঁদতে জামাই বাবুর দিকে তাকাতেই সে বলতে শুরু করলো যে আমি শুধু তোমার সাথে ভালোবাসা আর ভালোবাসার কথা বলতে চাই। এই কথা বলতে বলতে সে আমার দিকে এগিয়ে এলো। আমি ঘরে ঢুকে নিজেকে ভেতরে আটকে ফেললাম, কিন্তু ভয়ে কাঁপতে লাগলাম। আজ আমি আমার জামাই বাবুকে এমনভাবে দেখলাম যা আগে কখনো দেখিনি। আমি তাকে আমার দাদু ভেবেছিলাম, কিন্তু সে আমার মর্যাদার বিরুদ্ধে গিয়ে আমার শত্রু হয়ে গেল। আমি জানি না কখন সে আমার দিকে তাকাতে শুরু করেছে। আমার সাথেও এটা ঘটেছিল, আমি খেয়ালও করিনি। আশিক কিছুক্ষণের জন্য অফিস থেকে বাড়ি ফিরে এসেছিল এবং তাই সে অফিসে ফিরে গেল এবং আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আর এক মুহূর্ত এখানে থাকব না। বিকেলে যখন দিদি তার ঘর থেকে উঠে আমার কাছে এলো, কাঁদতে কাঁদতে আমার চোখ ফুলে উঠল। সে বিরক্ত হয়ে জিজ্ঞাসা করল, কি হয়েছে এবং তুমি এত কাঁদছো কেন? আমি দিদির কাছ থেকে সত্যটি লুকিয়ে রেখেছিলাম, কারণ তার অবস্থা এমন ছিল না যে আমি জামাই বাবু সম্পর্কে এত বড় কথা বলবো। আমি কাঁদতে কাঁদতে তাকে বলেছিলাম যে আমি আমার বাবা মাকে খুব মিস করি এবং আমি বাড়ি যেতে চাই। এই কথা শুনে দিদি আমাকে জড়িয়ে ধরে বলল, এটা তো ছোট্ট ব্যাপার, তুমি কাঁদছো আর এর জন্য তোমার চোখ ফুলে গেছে। চিন্তা করো না, আমি আশিককে বলবো যে আমি জামাই বাবুর সাথে এক শহর থেকে অন্য শহরে যাচ্ছি তোমাকে বাড়ি পৌঁছে দিতে। আমার সমস্ত শক্তি হারিয়ে গেছে। আমি দিদিকে বললাম যে আমার বাবা যেন আমাকে নিতে আসেন। দিদি বলল, ঠিক আছে ঠিক আছে, আমি এর মাধ্যমে আমার বাবার সাথে দেখা করব। দিদির কথা শুনে আমি খুশি হলাম এবং দিদি আমার কাছ থেকে উঠে তার ঘরে যাওয়ার সাথে সাথেই আমি তার জোরে চিৎকার শুনতে পেলাম। আমি তৎক্ষণাৎ দিদির ঘরে গেলাম। গিয়ে যা দেখলাম তা দেখে আমার জ্ঞান উড়ে গেল। দিদি বিছানার পাশে শুয়েছিল এবং জোরে চিৎকার করছিল। আমি দিদিকে তুলে বিছানায় শুইয়ে দিলাম এবং অনেকক্ষণ তার পাশে বসে রইলাম। আমার মনে হলো না তার অবস্থা ঠিক আছে। আমি দিদিকে ডাক্তারের কাছে যেতে বললাম, কিন্তু দিদি তাকে নিষেধ করলেন এবং আমার হাত ধরে বললেন, আমাকে ছেড়ে যেও না, আমি এই পরিস্থিতিতে একা থাকতে পারবো না। আজ তুমি আমাকে তুলে নিয়েছিলে এবং আমার যত্ন নিয়েছিলে, কিন্তু তুমি চলে যাওয়ার পরে যদি এরকম কিছু ঘটে তাহলে আমার বাচ্চা মারা যাবে। দিদির কথা শুনে আমি খুব চিন্তিত হয়ে পড়লাম। আমি কয়েকদিন থাকার জন্য কিছুটা বাধ্য বোধ করলাম এবং দিদিকে বললাম, একদম চিন্তা করো না, আমি তোমার সাথে আছি। আমার কথা শুনে দিদি খুব খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরল। জামাই বাবু বাড়িতে চলে এলেন। দিদি জামাই বাবুকে বলল যে পড়ে যাওয়ার কারণে তার শরীর খুব খারাপ লাগছে। এই কথা শুনে জামাই বাবু খুব চিন্তিত হয়ে পড়লেন। আমি তাকে যেতে দেখলাম এবং সে আমাকে আমার বোনের জন্য জুস বানাতে বলল। আমি রান্নাঘরে গিয়ে সবার জন্য জুস বানাতে লাগলাম। আবারও আশিক রান্নাঘরে এসে জোর করার চেষ্টা করল। আমি তাকে ধাক্কা দিয়ে রেগে গিয়ে বললাম, তোমার লজ্জা করছে না? তোমার বউয়ের শরীর এত খারাপ, তুমি তোমার শালিকার সাথে এত নোংরা কাজ করছো। আমার কথা জামাই বাবুর উপর কোনো প্রভাব ফেল না। সে আবার আমাকে জোর করতে শুরু করল। আমি যখন তাকে চিৎকার করলাম, দিদি চলে এলো। আমি এত ভয় পেয়ে গেলাম যে দিদির অবস্থা সম্পর্কে না ভেবেই আমি তাকে জামাই বাবুর সম্পর্কে পুরো সত্যটা বললাম। দিদি একবার আমার মুখের দিকে তাকিয়ে জামাই বাবুর মুখের দিকে দ্বিতীয়বার তাকালো এবং তাকে বলতে লাগলো, তুমি কেমন মানুষ যে 5 বছরের একটা মেয়েকে সামলাতে পারছো না? সে 1 সপ্তাহ ধরে একা নাচছে আর তুমি আর কিছু করতে পারো না। দিদির কথা শুনে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমি অবাক হয়ে দিদির দিকে তাকিয়ে বললাম, আপু তুমি দিদিকে কি বলছো? সে একটা অদ্ভুত হাসি দিল এবং আমার হাত ধরে তার ঘরে নিয়ে গেল। দিদিকে দেখে আমি অবাক হয়ে গেলাম। দিদি আমাকে তার পাশে বসিয়ে আমার মাথায় হাত বুলিয়ে বলল, দেখো নিপা, আমার কথা মনোযোগ দিয়ে শোনো।
আমি আশিক সম্পর্কে সবকিছু জানি, কিন্তু আশিক তোমার কাছ থেকে যা চাইবে তোমাকে তাই করতে হবে। আমি রেগে গিয়ে দাঁড়িয়ে দিদিকে বললাম, তুমি কি বলছো? তুমি কি জানো তোমার বর আমার সাথে কি করতে চায়? সে আমাকে ব্যবহার করতে চায়। সে আমার সাথে খারাপ ব্যবহার করতে চায়। তুমি কিভাবে এমন একজনের সাথে থাকতে পারো যে তোমার গর্ভবতী হওয়ার পরেও তোমার বোনের উপর নোংরা নজর রাখে? সে তোমাকে এবং তোমার সন্তানকে সারা জীবন কি দেবে? আমার কথা শুনে দিদি বলতে শুরু করলো, আশিকের সাথে সে তোমার কাছ থেকে যা চায় তা করতে হবে, না হলে সে কখনো বাবা হতে পারবে না। দিদির কথা শুনে আমি বললাম, কি বলছো তুমি? তোমার পেটে জামাই বাবুর বাচ্চা আছে। দিদি হেসে বলল, না, আমি গর্ভবতী আর না, আমার পেটে একটা বাচ্চা আছে। আমার একটা রোগ আছে যার কারণে আমি কখনো মা হতে পারবো না। তাই তোমাকে এখানে ডেকেছি যাতে তুমি এখানে এসে আমাকে আর আশিককে একটা বাচ্চা দিতে পারো। আশিক অন্য কারো বাচ্চা দত্তক নিতে চায় না, সে নিজের বাচ্চা চায় এবং সেজন্য আমার জন্য এর থেকে সহজ আর কোনো উপায় নেই। আমি অন্য কোনো মেয়েকে আমার বোন বানিয়ে এখানে আনতে চাই না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই কাজের জন্য তোমাকে বলি দেব। তুমি যাই হোক না কেন, তুমি আমার নিজের বোন নও। আমি আশিককে খুব ভালোবাসি এবং আমি তাকে কোনোভাবেই ছেড়ে যেতে চাই না। তাই আমি চাই তুমি গর্ভবতী হও এবং আমার জীবনে আমার আর আশিকের সন্তানের ইচ্ছা পূরণ করো। আমি এতদিন ধরে জামাই বাবুকে আমার শত্রু মনে করে আসছি, কিন্তু আমার বোনও সেই নোংরা মানুষ যে সবসময় তার সাথে থাকে। তার ঘর বাঁচানোর জন্য আমার বোন আমার জীবন নষ্ট করার কথা ভেবেছিল। আমি আমার বোনের সামনে হাত জোট করে বললাম, আমাকে বাড়ি পাঠিয়ে দাও, কিন্তু আমার বোন একটা কথাও শোনেনি। আমার কথা শুনে সে রাতের অন্ধকারে তার স্বামীর কাছে আমাকে পাঠিয়ে দিল। নিজেকে বাঁচানোর কোনো উপায় আমার ছিল না, কারণ আমার বোন আমাকে হুমকি দিয়েছিল যে যদি আমি তার কথা না শুনি তাহলে আশিক আমাকে জোর করবে এবং সে আমার কিছু ভুয়া প্রেমিকের উপর দোষ চাপাবে এবং আমি আমার বাবা মায়ের কাছে আমার সম্মান হারানোর জন্য সারা জীবন কখনো ন্যায্যতা দিতে পারবো না। আমি কখনো ভাবিনি যে আমার বোন আমার সাথে এমন আচরণ করবে। আমি জানতাম যে আমার বোন আমার নিজের বোন নয়, কিন্তু আমি কখনো স্বপ্নেও ভাবিনি যে আমাদের মধ্যে এমন ফাটল তৈরি হবে। আমার বোন আমাকে ধাক্কা দিয়ে ঘরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। আমি নিজেকে ছাড়ানোর চেষ্টা করে চিৎকার করতে শুরু করি। আমার বোনের শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে আসেন। হঠাৎ সে এসে আমার দিদির হাত থেকে আমাকে ছেড়ে দিল এবং আমার দিদি এবং তার স্বামীকে হুমকি দিল যে যদি তারা আমাকে জোর করার চেষ্টা করে তাহলে সে পুলিশ ডাকবে। জামাই বাবু রেগে গিয়ে বাবার সাথে খারাপ ব্যবহার শুরু করলেন এবং তারপর দিদির শ্বশুর আমাকে তার বাড়িতে নিয়ে গেলেন। সে আমাকে তার বাড়িতে নিয়ে গেল এবং বলল, তুমি জানো, প্রথম দিন থেকেই আমার সন্দেহ ছিল, কিন্তু যদি আমি তোমাকে তোমার বোনের কথা বলতাম তুমি আমার কথা বিশ্বাস করতে না। তাড়াতাড়ি বাড়ি যাও। এই দুজন মানুষ নয়, ওরা শয়তান হয়ে গেছে। আমার মনে হয় আমি আমার ছেলেকে ঠিকমতো লালন পালন করতে পারিনি, যার কারণে আজ আমাকে এই দিনটি দেখতে হচ্ছে। আমি আমার ফোন থেকে আশিক জামাই বাবুর বাবাকে ফোন করে বাবাকে সব খুলে বললাম। পরের দিন সকালে বাবা আমাকে নিতে এসেছিলেন। আমার কথা শুনে তিনি দিদির সাথে জীবনের জন্য সম্পর্ক ছিন্ন করে দিলেন। আমার বাবা এই বিষয়ে খুব দুঃখিত ছিলেন। তার লালন পালনে নিশ্চয়ই কোনো ফাঁক ছিল এবং আমি ভাবতে শুরু করেছিলাম যে আমার কিছু ভালো কাজে লেগেছে। আশিকের বাবা আমার কণ্ঠস্বর শুনে আমাকে বাঁচাতে এসেছিলেন। এই ঘটনাটি কয়েক বছর আগে ঘটেছিল। আমার বোনের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, কিন্তু একটা কথা সবসময় আমার মনে আসে, আমার মা আমাকে আমার বোনের বাড়িতে থাকতে বলে এবং তার বাড়িতে থাকতে পাঠিয়ে একটি বড় ভুল করেছিলেন এবং আমি একজন অপরিচিত ব্যক্তিকে আমার ভাই ভেবে আরও বড় ভুল করেছি। আমার বোন আমার সাথে যা করেছে তা সবই ছিল অস্পষ্ট, কিন্তু আজকের পৃথিবীতে এসব ঘটছে এবং তাই তোমাদের সবসময় তোমাদের মর্যাদা রক্ষা করা উচিত। তাই বন্ধুরা, এখন পর্যন্ত এই ভিডিওটি দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, তোমাদের মতামত শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমাদের সাথেই থাকো। ধন্যবাদ।